শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় ভোটাধিকার নির্বাচন কমিশন। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন অধ্যাপক অপু উকিল, বাংলাদেশ যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক, এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব শেখ রবিউল আলম। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি জনাব শরীফুজ্জামান শরীফ। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করতে পারেন প্রাসঙ্গিক প্রশ্ন। কথা না বাড়িয়ে চলে যাই মূল আলোচনায়। প্রথমেই শেখ রবিউল আলম, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। আমাদের আজকের আলোচ্য বিষয় ভোটাধিকার এবং নির্বাচন কমিশন। প্রায়শই বলা হচ্ছে, বিশেষ করে সাম্প্রতিক সময়ের যে ভোটের পরিস্থিতি, তাতে করে যেই মাত্রায় ভোটাধিকার প্রয়োগের প্রত্যাশা ছিল, আমরা হয়তো সেই কাঙ্ক্ষিত মাত্রায় যেতে পারছি না। কেন, সেই বিষয়টি যেমন বলবেন, পাশাপাশি নির্বাচন কমিশনের বর্তমান যে নির্বাচন কমিশন, তাদের মেয়াদ যেহেতু শেষ হওয়ার সময় ঘনিয়ে আসছে, সুতরাং নির্বাচন কমিশন কোন প্রক্রিয়ায় গঠিত হবে, কীভাবে, সেটি নিয়েও নানা ধরনের আলোচনা আছে। সার্চ কমিটির কথা বলা হচ্ছে, সংবিধানে কিছু আইনের কথা বলা হচ্ছে। সার্বিকভাবে বিষয়গুলো যদি একটু উল্লেখ করেন। নির্বাচন কমিশন আমরা যে প্রক্রিয়ায় গঠন করি না কেন, তারা সফল হয়নি, তারা ক্রেডিবল নির্বাচন করতে পারেনি। দুটি নির্বাচন কমিশন যদি বলেন, সার্চ কমিটির মাধ্যমে হয়েছে। সার্চ কমিটির মাধ্যমে হয়েছে। সার্চ কমিটিতে আমরা দেখলাম যে আমরা দক্ষ, যোগ্য এবং ধরেন অভিজ্ঞ অথবা স্বতন্ত্র নির্বাচন কমিশন পেলাম না। তারা একটাও ক্রেডিবল নির্বাচন করতে পারলো না। তাহলে কী হলো, সার্চ কমিটি করে দেখা গেল যে সার্চ কমিটি করে আমরা 7টা আওয়ামী লীগ সার্চ করেছি। অর্থাৎ আওয়ামী অনুগত কারা সবচেয়ে বেশি, সেটাই সার্চ কমিটি দিয়ে সার্চ করা হয়েছে। দক্ষতা যোগ্যতা সার্চ করা হয়নি। মাহবুব তালুকদারের ক্ষেত্রে কি সেটি? মাহবুব তালুকদারের ধরেন ভোল নির্বাচন কমিশনের গঠন প্রক্রিয়াটাই দলীয় প্রভাব ছিল, ক্ষমতাশীলদের আপনার হস্তক্ষেপ ছিল, এবং নির্বাচন কমিশনটাই ক্ষমতাশীল দলের পারপাসকে সার্ভ করতে চেয়েছে। এখন ধরেন অন্যরা একভাবে চেয়েছে, মাহবুব তালুকদার হয়তো নির্বাচন কমিশনকে স্বতন্ত্রভাবে ফাংশন করাতে চেয়েছে। সেখানে যখন দেখেছে যে অসহায়ত্ব, সেই জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে হয়তো বলছে, কারণ তার সাংবিধানিক প্রতিষ্ঠান আওয়ামী লীগের তৈরি করতে না। আপনি নির্বাচন নিয়ে বিরোধিতা করলেই কিন্তু আওয়ামী লীগের হবে না তা না। আবার ধরেন নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিরোধিতা করলেই বিএনপির হবে, বিষয়টা এরকম না। কথাটা হচ্ছে যে নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের দায়িত্ব কিন্তু জনগণের কাছে, দায়বদ্ধতা কিন্তু সরকারের কাছে না, জবাবদিহিতা কিন্তু সরকারের কাছে না, রাষ্ট্র এবং জনগণের কাছে। কারণ আমাদের সাংবিধানিক শুধুমাত্র জনগণই সার্বভৌম। তো একটা সাংবিধানিক প্রতিষ্ঠান ফাংশন করছে না, সরকারি দল যেভাবে চাচ্ছে সেইভাবে নির্বাচন হচ্ছে, তাদের দায়িত্ব হয়ে গেছে শুধুমাত্র সরকারি দলকে উইন করা। আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নির্বাচনী ব্যবস্থাপনার সাথে যারা জড়িত, তারা সরকার দ্বারা নিয়ন্ত্রিত থাকে। নির্বাচন কমিশন তাদের দিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করাতে সক্ষম হচ্ছে না। সেই কারণে যদি একজন কমিশনার তার ব্যর্থতা স্বীকার করে নির্বাচন কমিশনের অযোগ্যতার কথা বলে, তার মানে তিনি আওয়ামী লীগ হন না। বিষয়টা এভাবে ব্যাখ্যা করলে হয় কি, বিভাজনটা বাড়ে। সেই জায়গায় আমি যেতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে হোল নির্বাচন কমিশন সার্চ কমিটির মাধ্যমে যেটা হয়েছে সেটা ফাংশন করেনি। এখন আবার সার্চ কমিটির মাধ্যমে করার চেষ্টা করছে আওয়ামী লীগ, অথবা ভাবছে তারা সেভাবে। তো তার উপর তো আস্থা রাখা যাচ্ছে না। আবার নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে, সংবিধান অনুসারে একটা আইনও আমরা করতে সক্ষম হয়নি। 2011 সালে এই আইনের ব্যাপারে কিন্তু নির্বাচন কমিশন ঢেলে সাজানোর একটা প্রস্তাবনা এসেছিল। 10 বছর অতিক্রম হয়েছে, আওয়ামী লীগ সেখানে কর্ণপাত করেনি। কারণ তারা সার্চ কমিটি করেই 7টা আওয়ামী লীগ খুঁজে মজা পেয়েছে। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচন কমিশনকে সহযোগী সংগঠন হিসাবে আওয়ামী লীগের দাঁড় করাতে ক্ষমতায় থাকার একটা অভ্যাস আওয়ামী লীগের হয়ে গিয়েছে, এবং মজাও আওয়ামী লীগ পেয়ে গিয়েছে। এখন এই যে আইন আপনি করবেন, মানে সহযোগী সংগঠন একজন সাংবিধানিক প্রতিষ্ঠানকে বলা, হলো তো তাই, মানে হলো তো তাই। কতটা বলে আমি, মানে এটা কন্টেম্প্ট অফ কোর্টই হয়ে যায় কিনা। আমি এভাবে কোর্ট কন্টেম্প হয় না পাবলিক। আমি আপনাকে বলে মনে রাখবেন আপনি, জি জি, রাষ্ট্র, যেহেতু এখন আমাদের একটা অনুষ্ঠানে আমরা জাতীয় গণমাধ্যমে কথা বলছি, আপনি জাতীয় গণমাধ্যমে বলছেন, আমি পলিটিশিয়ান হিসেবে কথা বলছি। আমি জনগণ, আমি সার্বভৌম। আমার জবাবদিহিতা খুব কম লোকের কাছে। আমি আমার ভোট দিতে পারি না, আমার সাংবিধানিক প্রতিষ্ঠান ফাংশন করে না, আমার সাংবিধানিক প্রতিষ্ঠান সরকারি দলের আদেশে নির্দেশে চলে, আমার সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা শপথ নিয়েছে তারা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত না করে সরকারি দলের
আদেশ নির্দেশ অনুসারে নির্বাচন পরিচালিত করে। দুঃখের কষ্টের প্রতিবাদের তাই প্রতিবাদ করছি। আমার অধিকার হরণ করা হয়েছে, প্রার্থী হিসেবে আমার অধিকার হরণ করা হয়েছে, ভোটার হিসেবে আমার অধিকার হরণ করা হয়েছে, রাজনৈতিক দল হিসেবে আমার অধিকার হরণ করা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান কাউকে ইজারা দেওয়া হয়নি, কাউকে ইজারা দেওয়া হয়নি। এখন ধরেন আপনি যে আইনের কথা বলছেন, তারা করতে পারবে না। 4 মাস এখনো বাকি, আইন করতে নাকি আইনমন্ত্রী বলছেন পারবেন না। অর্ডিন্যান্স জারি করে আপনি ইচ্ছা করলে 7 ডেজের মধ্যে আইন করতে পারেন, অনিয়া ওখানে রয়েছে। তারপরও বলিব যে শুধুমাত্র স্বতন্ত্র এবং স্বাধীন নির্বাচন কমিশনই বাংলাদেশে ক্রেডিবল নির্বাচন করবার জন্য যথেষ্ট নয়। দেখেন, আমি একটু বিস্তৃত করে বলি। 91, 96, 2001, 2008 নির্বাচন কমিশন ছিল, কিন্তু নির্বাচনটা মূলত নিরপেক্ষ সরকারের অধীনে হয়েছে বিধায় দেখবেন যে নির্বাচন কমিশন ফাংশন করেছে। অন্তত মানুষ ভোট দিতে পেরেছে, ভোটের ফলাফলের ভিত্তিতে সরকারের পরিবর্তন হয়েছে, ক্ষমতা হস্তান্তর হয়েছে, পার্লামেন্ট চলেছে। তো সর্বোপরি হচ্ছে মানুষ ভোট দিতে পেরেছে এবং মানুষ নির্বাচনগুলি গ্রহণ করেছে। তখন কিন্তু নির্বাচন কমিশনে এত বেশি বিতর্কের প্রয়োজন হয়নি, কারণ তারা কাজ করেছে একটা নিরপেক্ষ সরকারের অধীনে। অর্থাৎ স্বতন্ত্র এবং স্বাধীন নির্বাচন কমিশন যেমন গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচনকালীন সরকার। কারণ নির্বাচন ব্যবস্থাপনার অধিকাংশ প্রতিষ্ঠান সরকার দ্বারা নিয়ন্ত্রিত থাকে। ধরেন ডিসিরা তো রিটার্নিং কর্মকর্তা হয়ে যায়, রিটার্নিং অফিসার হয়ে যায়। এসপিরা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে পড়ে, তারা দেখেন সরকার দ্বারা নিয়ন্ত্রিত। নির্বাচন কমিশনের আদেশ নির্দেশ তারা মানছেন না, এবং সেই সক্ষমতাও নির্বাচন কমিশনের নাই। সরকার যখন চায় তাদের মতো করে প্রশাসন চলে সরকারের নির্দেশে, যার ফলে সরকার এমন ঘটনা ঘটেছে, ডিসি এসপিরা ফলাফল তৈরি করে নির্বাচন কমিশনে পাঠিয়ে দিয়েছেন, সেই ফলাফলকে গেজেটে প্রকাশ করে মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে। দুঃখজনক। যার ফলে আমরা বলতে চাই যে নির্বাচন কমিশনের জন্য একটা আইন যদি করা যায়, সেটা হয়তো একটা ধাপ অগ্রসর হবে, কিন্তু শুধু সেটাই কিন্তু ক্রেডিবল নির্বাচনের জন্য যথেষ্ট নয়। নির্বাচনকালীন একটা নিরপেক্ষ সরকার লাগবে, যারা নির্বাচন কমিশনকে সহায়তা করবে, এবং নির্বাচন কমিশন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত করে রাজনৈতিক দলগুলির সমান সুযোগ নিশ্চিত করবে, জনরায়ের ভিত্তিতে জনপ্রতিনিধি হবে, সত্যিকারের জনপ্রতিনিধিরা পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবে, এবং জনপ্রতিনিধি প্রধানমন্ত্রী সহ নির্বাচিত করবে, প্রধানমন্ত্রী তার পছন্দের ক্যাবিনেট করবে। এতে যেটা হবে, সরকারি মন্ত্রী পরিষদ, পার্লামেন্ট সবাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। সত্যিকারের জনপ্রতিনিধি বলতে আপনি মানে কোন বিষয়টিকে বোঝাতে চাচ্ছেন? এখন যারা জনপ্রতিনিধি রয়েছে তাদের ব্যাপারে কি সত্যিকারের জনপ্রতিনিধি নাই? জনগণের প্রতিনিধিত্ব করে না, কারণ আমাদের সংবিধানই বলছে জনগণের প্রতিনিধি নির্বাচিত হবে জনগণের প্রত্যক্ষ ভোটে। এখন মেজরিটি মানে আপনার ভোট দিতে সক্ষম হলো না, আপনি গেজেটে প্রকাশ করলেন, মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেল, তফসিল ঘোষণা করলেন, নির্বাচন হয়ে গেল। আর গেজেটে নাম দিয়ে গেজেট প্রকাশ করলেন, মেম্বার অফ পার্লামেন্ট হয়ে গেল। আইনে কোনো তো বাধা নেই, আইনে কোনো বাধা নেই, কিন্তু আইনের বাধা রয়েছে, ম্যারিটের জায়গা বাধা রয়েছে। সংবিধান বলছে জনগণের প্রত্যক্ষ অবাধ ভোটে জনপ্রতিনিধি হবে, আপনি অবাধ এবং প্রত্যক্ষ ভোট দেওয়ার সুযোগ দেন নেই। যার ফলে এই মেম্বার অফ পার্লামেন্ট যদি ধরেন বিচ্ছিন্নভাবে একজন দুইজনও যদি কোনো সময় হয়, সেটা হয়তো কভার করা গিয়েছে। যেমন আমি একটু বলি, 2014 নির্বাচনের আগে 5ই জানুয়ারি ছিল নির্বাচন, মনে আছে আপনার? নির্বাচনের আগে 153 আসন হয়ে গেছে, অর্থাৎ ভোটের আগে সরকার হয়ে যাচ্ছে। ভোটের দিন তো জনগণ ভোট দেবে, তার আগে যদি সরকার হয়ে যায়, তাহলে সেটি কি জনগণের? আপনারা তো অংশ নেননি, সেই কথা বলা না। আমরা নেয়নি বলে অন্য রাজনৈতিক দল নেয়নি, একজন স্বতন্ত্র প্রার্থীও পান নাই। তার মানে কি আমরা বর্জন করেছিলাম? মানে সব রাজনৈতিক দল, স্বতন্ত্র ব্যক্তি যারা আছেন, যারা প্রার্থী হতে পারেন, যারা ভোটার হতে পারেন, সবাই বর্জন করেছে। তো সবাই যখন বর্জন করলো, নিশ্চয়ই আওয়ামী লীগের শপথ নেওয়া উচিত হয়নি, আর একটা ক্রেডিবল নির্বাচন করা উচিত ছিল, যদি তাদের জনগণের প্রতি আস্থা থাকতো। তা তো তারা করেননি। অধ্যাপক উকিল, আপনি শুনছিলাম এবং বক্তব্যের সূত্র ধরেই বলেন যে অন্তঃসার শূন্য যখন একটি দল হয়ে যায়, তখন তার নেতাকর্মীরা সম্ভবত এইভাবেই মানে যে বক্তব্যগুলো তাদের নিজেদের সাথে যায় না, নিজেদের আচরণে প্রকাশ পায় না, যারা এই কথাগুলোতে বিশ্বাস করে না, সেই কথাগুলোই বক্তব্যের মতো করে টকশোতে বলে যাচ্ছে। যদি আমরা যদি বিএনপির জন্ম থেকে এই পর্যন্ত প্রতিটি স্তরে দেখি যে বিএনপি কোনোদিনই রবিউল ভাই যে বক্তব্যগুলো দিল তার সঙ্গে একমত নয়, এবং সেটি তারা ধারণও করে না, বাহনা করে না। যদিও রবিউল ভাই, আমি জানি না বিএনপি সঠিকভাবে সে চর্চা করে কি না, নাকি অন্য কোনো একটি রাজনৈতিক দলের কর্মী হয়ে বা নেতা হয়ে সে এইরকম একটি স্বপ্ন দেখতে চায়, সেই কথাগুলো বলল। কারণ হচ্ছে বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান যে
ক্ষমতায় এসেছিল, সেই ক্ষমতায় আসার প্রক্রিয়াটি যদি আমরা বিশ্লেষণ করি এখানে, তো মানে সেই যে বাংলাদেশের মানুষের তিক্ত অভিজ্ঞতা যে কিভাবে অস্ত্রের মুখে জোর করে ক্ষমতা দখল, তারপরে হা না ভোট দিয়ে একটা উচ্ছিষ্ট মানুষজনকে হায়ার করে নিয়ে দল গঠন, সেই দলটিকে টিকিয়ে রাখবার জন্য হা না ভোটের নির্বাচন, তারপরে আবার তারই ধারাবাহিকতায় এরশাদ সরকার স্বৈরশাসক, সে ক্ষমতায় আসা জিয়াউর রহমানের মৃত্যুর পর আবার সে একই কায়দায় মিডিয়া কু করে ক্ষমতা দখল করা, ক্ষমতা আটকে রাখা। বর্তমান প্রেক্ষাপটে যদি একটু আলাপ করি। পরবর্তীতে সে যখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেখানে ছিল বিএনপি নেত্রী ছিলেন, কিন্তু সম্মুখভাগে যে নেতৃত্ব দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা এবং তার নেতৃত্বের কারণেই স্বৈরশাসকের পতন হলো। পতন হবার পরে যে নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠিত হলো, সেই সরকারের যে অঙ্গীকার সেগুলো প্রথম এই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সব ভেঙে চুরে তছনছ করে দিল। মানে আপনি বলছেন তিন জোটের রূপরেখার কথা। হ্যাঁ, তিন জোটের রূপরেখাকে দলিত মত পায়ে পিষে সে এমন একটি সরকার তৈরি করলো যেই সরকারের নির্দেশনা পাকিস্তান থেকে এলো। এবং প্রথমেই যেটা করলাম, এটা সব জায়গায় বলি যে 91-এই ক্ষমতায় এসেই বেগম খালেদা জিয়া 75-এর বঙ্গবন্ধুর হত্যার দিনে তার জন্মদিনের উৎসব শুরু করে দিলেন মিথ্যা জন্মদিন করে, এবং এর মধ্য দিয়ে জাতিকে জানিয়ে দিলেন যে এই দলটি সেই পাকিস্তানিদের প্রেতাত্মা হয়ে সরকার গঠন করেছে, যেটা জেনারেল জিয়াউর রহমান করেছিল, তারই ধারাবাহিকতায় সেখানে এসেছে। এবং আপনারা দেখবেন যে এই যে নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলে বেগম খালেদা জিয়া, মিরপুরের যে নির্বাচনটি হলো বিএনপি, সেই নির্বাচনকে কিভাবে বিতর্কিত করলো। মাগুরার যে নির্বাচন হলো, মাগুরার নির্বাচনে নির্বাচন কমিশনার গিয়েছেন দেখবার জন্য, ভোট দেখবার জন্য। সেখানে কেন উনি গিয়েছেন? ছাত্র দলের ছেলেরা তাকে ধাওয়া করে সেই ভদ্রলোক দৌড়াতে দৌড়াতে প্রাণে বেঁচে ঢাকায় ফিরে আসলো। এ হচ্ছে নির্বাচন কমিশনারদের প্রতি বিএনপির আস্থা, ঐতিহ্য এবং ইতিহাস। আচ্ছা, এরপরে কি হলো? তারপরে তারা 96-এ এখন আর ক্ষমতা, তারা 96-এ ক্ষমতা তারা আর ছাড়বে না। বেগম খালেদা জিয়া ক্ষমতা এসে ক্ষমতা আর তারা ছাড়বে না। ক্ষমতা না ছেড়ে কী করলো? 15ই ফেব্রুয়ারি নির্বাচন করলো। 15ই ফেব্রুয়ারি নির্বাচন জোর করে নির্বাচন করলো এবং সেই নির্বাচনে বঙ্গবন্ধুর খুনিদেরকে এমপি বানালো, বিরোধী দলীয় নেতা বানালো। যদিও জনরোষে 1.5 মাসের মাথায় সেই 15ই ফেব্রুয়ারি নির্বাচনের সরকার ভেঙে চুরে তছনছ হয়ে গেল। এবার বলছি, এই যে তত্ত্বাবধায়ক সরকার, সেই দাবিটি তখন এলো যখন বিএনপি নেত্রী এই ভোট চুরি রাজনীতিটা আবার শুরু করে দিল। এবং 15 ফেব্রুয়ারির যে নির্বাচন, সেটির ব্যাপারে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয় যে সেটি তো অনিবার্য হয়ে পড়েছিল, যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের দাবি আপনাদের পক্ষ থেকে আপনারাও সংসদে যাবেন না, তখন ওনারা নির্বাচন ব্যতি রেখে কিভাবে এই দাবিটি পূরণ করবে? আচ্ছা, বিএনপি যেই যুক্তি দেখুক, আমরা বলবো যে জনগণ বিএনপির এই স্বৈর বিএনপির সামনে কি কোনো অপশন ছিল না? বিএনপি অবশ্যই অপশন ছিল। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে এই যে অনাচার, দুর্নীতি এবং ভোট কারচুপি, এই যে যেই আচরণগুলো জিয়াউর রহমান করেছিল, এরশাদ সাহেব করেছিল, সেটা আবার সে নতুন করে করা শুরু করে দিল। যে কারণেই তো তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা এলো, এবং সেই দাবি মানল না বলে বেগম খালেদা জিয়া যেভাবে নির্বাচনটি করলেন, সেই নির্বাচন তো জনগণ মেনে নিল না। জনগণ কি করলো? জনরোষ তৈরি করে সেই নির্বাচন থেকে সরে আসতে বাধ্য করলো। বাধ্য করবার পরে কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে নির্বাচন হলো। আচ্ছা, এবার এই নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ 96-এ পার্লামেন্ট গঠন করলো, ক্ষমতা এলো এবং বেশ ভালোভাবে 2001-এ ক্ষমতা অর্পণ করলো। এইবার ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়া যেটা করলো, সে কি করলো? উনি এবার তত্ত্বাবধায়ক সরকারকে, এই যে ওনারা বলছে এখন আবার ওনাদের যে সুর যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট চাই, নিরপেক্ষ সরকার চাই, আমি সে কারণে একটু বিশ্লেষণটা করছি। এসেই প্রথমে কি করলো? এই কেয়ারটেকার গভর্নমেন্টের ফর্মুলাটাকে, এটাকে বিতর্কিত করবার জন্য প্রথমেই যেটি চাইলো যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে প্রধান হবে, আর্মি চিফ যিনি করবেন, যাকে বিচারপতি যাকে করবেন, প্রধান বিচারপতি তাকে কি করলেন? কে এম হাসানের বয়স বাড়িয়ে দিলেন। এই যে কেন বিএনপি বাড়িয়ে দিলেন যে তাদের পছন্দ, উনি আবার বিএনপির নেতা ছিলেন, ওনাকে ওই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান করবেন। মানে তাদের মধ্যে প্রত্যেকটি জায়গায় তারা নির্বাচন ব্যবস্থাকে
এই কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্টটাকে নষ্ট করবার জন্য কাজ করলো। আমাদের দাবি ছিল তখন ওই 2001 থেকে 2000 নির্বাচন কমিশন নিয়ে এত বক্তৃতা করছেন, নির্বাচন কমিশনকে শক্তিশালী করবার জন্য যতগুলো অনুষঙ্গ আছে সব কিছুই করেছেন জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, একটিও বিএনপি কিছু করেনি। আমি পুরাটা আমাকে সময় দিলে আমি খুলে বলতে পারবো। আচ্ছা, এরপরে যে আমি সংক্ষেপে বলছি, এরপরে নির্বাচনটা মানে 2001 থেকে 2006 শুধু এটাই করলো না, আপনারা জানেন যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন সহ হাওয়া ভবন থেকে শুরু করে জঙ্গিবাদ সৃষ্টি থেকে শুরু করে বাংলাদেশকে একটি রক্তাক্ত বাংলাদেশে পরিণত করলো। আওয়ামী লীগের 21,000 নেতাকর্মীকে একেবারে হত্যা করে ফেললো। নির্বাচন প্রসঙ্গে থাকি, এইবার 2006-এর 2007-এর 22শে জানুয়ারি নির্বাচন করবে আওয়ামী লীগকে বাদ দিয়ে, বিএনপি একেবারে কনফার্ম করে ফেললো, ঠিক করে ফেললো। কিন্তু ঘটলো কি, এইবার বিএনপির যে অত্যাচার অনাচারের কারণে 111 গভর্নমেন্ট ক্ষমতা নিয়ে নিল। আচ্ছা, 111 গভর্নমেন্ট ক্ষমতা নেওয়ার পরে নির্বাচন হলো, আওয়ামী লীগ রাষ্ট্রের দায়িত্বে আসলো। আসবার পরে সংশোধনী হলো, হাইকোর্টের রায় হলো, হাইকোর্টের রায় এই কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে জাজমেন্ট দিল, সবকিছু মিলে 2 মেয়াদে থাকতে পারে, থাকতে মানে প্রয়োজন হলে। আচ্ছা, যদি রাজনৈতিক দলগুলো চায়। এবার আমরা বলছি, এরই মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেটি করেছেন, নির্বাচন কমিশন শক্তিশালী, নিজস্ব কার্যালয়, সচিবালয়, সেখানে 30টি ল তৈরি করলেন, যেটা নির্বাচন কমিশন স্বাধীনভাবে স্বচ্ছভাবে তাদের কাজ পরিচালনা করতে পারে। একটি এক্সাম্পল দিচ্ছি, যেমন মাননীয় সংসদ সদস্যরা যখন এমপি হওয়ার জন্য ফর্ম কিনবেন, তারা সেখানে তারা যে আপনাকে থামাতে হচ্ছে, আমার একটু শরীফুজ্জামান শরীফের কাছে যেতে হবে। আমি শেষ করছি, আমি একটা কথা আমি বলছি কাজেই এই কনসেপ্ট আর আমাদের এখানে আনা মানে এটা আমি বলবো না, সুযোগ নেই। জনাব শরীফুজ্জামান শরীফ, সার্বিকভাবে বিষয়গুলো আপনি দুজন আলোচকের কথাও শুনছিলেন, যদি একটু আলোকপাত করেন। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতা এবং অন্য আলোচকদেরকেও ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যে ইস্যুটির সাথে ভোটাধিকার, বাংলাদেশের জন্ম এবং একটা জাতি রাষ্ট্র হিসাবে গড়ে ওঠার পেছনে যার সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সেটি হচ্ছে ভোটাধিকার। 1970 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে মানুষ যে তার স্বাধীন ভোটাধিকার প্রয়োগ করেছিল, এবং সেই ভোটাধিকারের ফলাফলটা যদি সেই সময় পাকিস্তানি শাসক গোষ্ঠী মেনে নিত, তাহলে হয়তো ইতিহাসটি একটু ভিন্ন হতো। আমরা অবশ্যই একটা স্বাধীন দেশের জন্য যুদ্ধ করে দেশটি স্বাধীন করতাম, আমরা অবশ্যই একটি দেশ পেতাম, তবে আমাদেরকে হয়তো আরো সময় নিত। অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রের সাথে এখানকার জনগণের ভোটাধিকারের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং সেই কারণেই বিভিন্ন সময়ে আমাদের রাজনীতির মধ্যে ভোটাধিকারের বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ হিসাবে এবং সব থেকে আকর্ষণীয় হিসাবে আমাদের সামনে এসে দাঁড়ায়। আমি এর আগে দুজন রাজনীতিবিদের কথা শুনছিলাম, যারা গত 50 বছরের প্রায় বেশিরভাগ সময় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, বাংলাদেশকে পরিচালনা করেছেন, বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, কিন্তু আজকে পরস্পরের যে অভিযোগের যে জায়গাটি যে দেখছেন, এটি আপনি খণ্ডিতভাবে যদি উপস্থাপন করেন তাহলে সেটি ইতিহাস না, দুটোকে যদি একত্রিত করেন তাহলে সেটি ইতিহাস। বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের একটা দীর্ঘকালের সংগ্রাম ছিল। বিশেষ করে 75 সালের পরে সেই সংগ্রামটাকে আমরা বিভিন্ন সময়ে বুকের রক্ত দিয়ে সেই সংগ্রামে জয়ী হতে হয়েছে। আমাদেরকে একটা বিরাট ত্যাগ স্বীকার করে সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আসতে হয়েছে, এবং তার একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক হচ্ছে 1990 সালে এরশাদ বিরোধী আন্দোলন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এরশাদ বিরোধী আন্দোলনে যে 3 জোটের রূপরেখা, যেটি দিদি বললেন, 3 জোটের রূপরেখার একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার ছিল যে পরবর্তী অন্তত 3টি নির্বাচন, জাতীয় নির্বাচন আমরা কেয়ারটেকার সরকারের অধীনে করব। 3টি নির্বাচন মানে 15টি বছর যদি নির্বাচন অনুষ্ঠিত হয়, আমাদের পার্শ্ববর্তী যে জায়গাগুলোতে আছে, আমাদের উদাহরণ দেওয়ার মতন ভারতের যে টিএন সেশনের যে নির্বাচন কমিশনটি ছিল, এবং আপনি জানেন যে সেই নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে রামারাও পর্যন্ত, নরসিমা রাও পর্যন্ত তিনি তার গতিবিধি সংকুচিত করতে হয়েছে। অর্থাৎ সেই ধরনের একটি পাওয়ারফুল নির্বাচন কমিশন ভারতে পেয়েছিল, আমরা সেই ধরনের একটি গ্রাউন্ড আমরা এখানে চেয়েছিলাম। কিন্তু লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে দুটো বড় দলের আপত্তির কারণে সেই জায়গাটিতে আমরা যেতে পারি। এখন
মানুষের ভোটাধিকারের যে বিষয়টি, এর দায় কম বেশি সবারই আছে। এখানে অপুদি অনেকগুলো কথা বললেন, প্রসঙ্গক্রমে আপনি যদি আলোচনা করতে যান অবশ্যই আমাদের সমসাময়িক বিষয়টি অবশ্যই আসবে। এখানে বিএনপির অনেকগুলো ত্রুটি বললেন, অপুদির ত্রুটিগুলির সঙ্গে আমি আরো 26টা দোষ বিএনপির যুক্ত করতে পারি। আমরা এই নির্বাচনকে প্রভাবিত করার জন্য তাদের চেষ্টা ছিল, তাদের কেয়ারটেকার সরকারকে শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ না, এই কথা আমরা শুনেছি। তারা সেনাপ্রধান মঈনুল আহমদকে সুপারসিড করে অন্য জায়গা থেকে সেখানে বসানো, এই কথাগুলো আমরা জানি। ইয়াজউদ্দিনকে দায়িত্ব দেওয়া। কিন্তু আমার কথা হচ্ছে বিএনপি সেই কাজগুলো করেছে বলেই আপনাদের নেতৃত্বে বাংলাদেশের মানুষ অবাধ এবং নিরপেক্ষ একটি ভোটাধিকারের জন্য যে লড়াইটি করেছে, বাংলাদেশের মানুষের সেই যে লড়াইয়ের অর্জন, সেই অর্জনটা কি এখন আছে? নিশ্চয়ই না। এবং বাংলাদেশের সমস্ত মানুষ আওয়ামী লীগ অথবা বিএনপি করে না, বাংলাদেশের যে মানুষগুলো আওয়ামী লীগ অথবা বিএনপি করে না, তারা বিএনপির কোনো ত্রুটির জন্য, বিএনপির কোনো রাজনৈতিক ভুলের জন্য অথবা আওয়ামী লীগের কোনো রাজনৈতিক ত্রুটির জন্য সেই মানুষ কেন সাফার করবে? এখানে আমরা যারা আছি, আমরা তিনজনই সরাসরি রাজনীতির সাথে যুক্ত। অপুদি সংসদ সদস্য হয়েছেন, নির্বাচন করেছেন, শেখ রবিউল আলম, আমি নিজেও গত বছর আমরা প্রার্থী হয়েছিলাম। আমরা পরিস্থিতিটা কি দেখেছি? মানুষ কি ভোট কেন্দ্রে যেতে পেরেছে? আপনি এখানে বলছেন, আমরা এখানে আলোচনা করছি একটা নির্বাচন কমিশন। একটা নির্বাচন কমিশনই শুধুমাত্র একটা ফেয়ার নির্বাচন করতে পারে তা না। নির্বাচন কমিশনকে আপনি সেই সুযোগটি দেননি। আমরা সার্চ কমিটি করেছি, আমরা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছি, অবশ্যই সেই উদ্যোগগুলো ভালো ছিল। আমরা এখানে ওই যে সিইসি আব্দুল আজিজের মতো রাতের বেলায় যিনি হাসপাতালে মানে বাসার থেকে পেছনের দরজা দিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেই নির্বাচন কমিশন আমরা পাইনি। আমরা সার্চ কমিটি করে স্বচ্ছ প্রক্রিয়া একটি নির্বাচন কমিশন পেয়েছি। কিন্তু এই নির্বাচন কমিশন সেই নির্বাচন কমিশন যে নির্বাচন কমিশনের অধীনে একটি নির্বাচন হয়ে গেল রাতের বেলায়। তাহলে আপনার যে সার্চ কমিটি, সেই সার্চ কমিটির যে ইতিবাচক দিকটি ছিল, তার কোনো ইম্প্যাক্ট কি নির্বাচনে পড়েছে? নো। এবং এই নির্বাচন কমিশন নিজেই সে পাবনায় গিয়ে বলছে যে আর দিনের বেলা এখন থেকে ভোট হবে। অর্থাৎ নির্বাচন কমিশন নিজেই সাক্ষী দিচ্ছে, মহাজোটের শরিক নেতারা নিজেরাই বলছে যে ভোটটা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। আমি অপুদিকে আবার মনে করিয়ে দিই, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের একটি বিরাট অবদান আছে, কিন্তু তার অর্থ এই নয় এইটার জন্য আওয়ামী লীগকে আমরা হাজারবার স্যালুট করব, রেসপেক্ট করব। বিএনপির ভুলের জন্য বাংলাদেশের জনগণকে আপনি সাফা করাবেন আর ভোটাধিকার চলে যাবে, নিশ্চয়ই সেটি আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়। এখন একটা নির্বাচন কমিশন কিভাবে হবে? নির্বাচন কমিশন, আমি এই প্রসঙ্গটি আবার পরে আপনার কাছে বিস্তারিত শুনি। আমাকে আবার সময় দিবেন তো? জি জি জি, অবশ্যই। আচ্ছা আচ্ছা, আপনি আবার বিস্তারিত বলবেন একটি নির্বাচন কমিশন কিভাবে হবে। আমি অধ্যাপক অপু উকিলের কাছেই আবার একটু যাব। বেশ কিছু প্রসঙ্গ যেহেতু আপনাকে যেটা আমাকে বলছিলেন যে ভোটাধিকারের কথা, শরীফ ভাই যেটা ভালো ভালো, ওনার মূল কথা হচ্ছে বিএনপির যদি ত্রুটি করেই থাকে সেই ত্রুটির খেসারত কেন দেবে? আর আওয়ামী লীগের ব্যাপারেও উনি বলছেন যে বিএনপি যদি ভুল করেই থাকে আওয়ামী লীগ কেন তার পুনরাবৃত্তি করবে? এটা খুব ভালো কথা, কিন্তু এটা তো ভুলে গেলে চলবে না যে 2014 নির্বাচনে বিএনপি যে নির্বাচনে যখন এলো না, তখন থেকেই তো এই নির্বাচন ব্যবস্থা নিয়ে বিএনপি নির্বাচনে না এসে কথাবার্তাগুলো শুরু করলো। আচ্ছা, নির্বাচনে বিএনপি কেন আসলো না এই কথাটা আপনারা তো কেউ বলছেন না। কেন আসলো না বিএনপি? একটা জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে বিএনপি কেন অংশগ্রহণ করলো না? 2009 থেকে 2014 পর্যন্ত আওয়ামী লীগ সরকার এমন কি কাজ করেছিল যে কারণে বিএনপি একটি জাতীয় নির্বাচন সেটা বয়কট করতে পারে? শুধু তাই নয়, তাদের ইচ্ছে ছিল জাতীয় নির্বাচনটি যেন না মানে সরকার করতে না পারে, এবং তাদের মিশনটা ছিল যারা ভোট কেন্দ্রে যাবে তাদেরকে হত্যা করবে। করেছিল, ভোট কেন্দ্র জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল, 500 ভোট সেন্টার জ্বালিয়ে দিয়েছিল। বিএনপি নির্বাচন করেনি সেটি আমরা রবিউল ভাইয়ের কাছে শুনবো। এই যে ভোটের বিএনপি জাতীয় নির্বাচনে অংশ নিল না, না নিয়ে তারা ভোট ব্যবস্থাটাকে ঠেকিয়ে দিতে চেয়ে পরবর্তীতে তারা কি করলো সে মনে আছে আপনাদের, আগুন সন্ত্রাস করলো। 92 ডেজ বেগম খালেদা জিয়া এই নির্বাচন না করে মানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সে অবস্থান নিয়ে বাংলাদেশকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য মিশন নিয়ে মানে পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করলো নিজে ধরে ধরে। সার্চ কমিটির কোনো প্রভাব পড়েনি, শরীফুজ্জামান শরীফ বলেছেন। কাজেই এই নির্বাচনে এখন যদি ভোটার কম আসে, নির্বাচনে যদি
কোনো একজন প্রার্থী বিএনপি আসেনি বলে নির্বাচিত হয়ে যায়, যেটা সংবিধানে রাইট আছে, সেটি নিয়ে কি বিএনপির কথা বলবার অধিকার আছে? কিন্তু বিএনপি বাদেও তো অপরাপর রাজনৈতিক দল আছে, এই যে সামনে দেখেন শেখ রবিউল আলম বলছিলেন ইউনিয়ন নির্বাচন চলছে, বিএনপি নির্বাচনের মাঠে আসছে না। এখন আপনারা টকশোতে বলবেন যে বিএনপি আসেনি, আওয়ামী লীগের একক প্রার্থী জয়ী হয়ে গেছে, তো সেটা কি অপরাধ? সেটা কি অন্যায়? কোন অবস্থাতে অপরাধ না, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যারা রাজনৈতিক দল মানে বঙ্গবন্ধুর বাংলাদেশে এখন এই উন্নয়ন, অগ্রগতি, সমৃদ্ধির কারণে সকল জনগণ আওয়ামী লীগের সরকারকে মানে জাতীয় পার্টি থেকে আমরা দেখেছি নমিনেশন নেওয়ার পরেও আবার প্রত্যাহার করে নিচ্ছে না। এখন জাতীয় পার্টি ওই বিভিন্ন আপনার ডান পার্টি যার আর আছে, যেগুলো জোট পার্টি আছে, সেগুলো নিয়ে তো আপনি ওই সংখ্যা মেলাতে পারবেন না যে একজন আওয়ামী লীগ প্রার্থীর কাছে তারা কি একটা এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর কাছে একজন আপনি জাতীয় পার্টি বলেন বা অন্য প্রার্থী, তারা কি প্রার্থী? তারা কি দাঁড়িয়ে থাকে? তারা তো কেউ কেউ দাঁড়িয়ে পয়সা খেয়ে বসে যায়। এটা এমন কি? কিন্তু তারপরে আবার জাতীয় পার্টি থেকে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে, তার মানে তো জাতীয় পার্টির দলীয় সিদ্ধান্ত না, যেটা রিয়েলিটি সেটা মানতে হবে। এমন কি বিএনপি ও ইউনিয়ন নির্বাচনে মনোনয়ন দিয়েছিল এর আগের নির্বাচনে, সেটা আপনি জানেন, এবং তাদের কেন্দ্র থেকে নির্বাচন নমিনেশন দিয়েছিল ধানের শীষ প্রতীক। তারপরে সেখানে গিয়ে তারা ক্যান্ডিডেটরা কেউ কেউ বসে গেল, কেউ কেউ ওই স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দিয়ে আর পয়সা খেয়ে বসে গেল। এটা নিয়ে আবার কেন্দ্র তলব করেছিল বিএনপির, কেন নোটিশ পাঠিয়েছিল যে কেন তোমরা এটা করেছো, আপনি যেহেতু নির্বাচনী এলাকায় যান, সুতরাং সেই চিত্রগুলোকে আপনি মাঠের চিত্র দেখেছেন। এখন সেখান থেকে তো বলতে পারবেন না যে বিএনপির আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গেল। এখন নির্বাচনে জনগণের যে বিষয়টা দাঁড়িয়েছে নির্বাচন মাঠে বা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে, ওনারা এটা জেনে গেছে জনগণ যে আওয়ামী লীগের প্রার্থী যদি হয়, আওয়ামী লীগের প্রার্থীরা জঙ্গিবাদ সৃষ্টি করবে না, সন্ত্রাস করবে না, হাওয়া ভবন বানাবে না, তারা উন্নয়ন অগ্রগতির জন্য জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নেবার জন্য কাজ করছেন। এই বিশ্বাসটা তো আছে, আত্মবিশ্বাসটা। সেখান থেকে আপনি সরাবেন কেমন করে? সব কিছুর মূল কথাটা হচ্ছে বিএনপিকে আপনারা ক্ষমতায় নিতে চান, জনগণ যদি নিতে না চায়, ইচ্ছা করেই তো ক্ষমতায় আওয়ামী লীগও নিতে পারবে না বিএনপিকে ক্ষমতায়, জনগণের কাছে বিএনপিকে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ। আর সার্চ কমিটি যেটা বলছে এটা আপনি আবার পরে বলবেন, আপনারা এই পর্যায়ে আমাকে থামাতেই হচ্ছে। শেখ রবিউল আলম। না, আমি বক্তব্য শুনছিলাম, দুজনেরই বক্তব্য শুনেছি, অন্তঃসার শূন্য মনে হয়েছে আমার কাছে। দিদি হয়তো কিভাবে নেবেন আমি জানি না। দিদিও আপনাকে বলেছেন যে আপনাদের অন্তঃসার শূন্য একেবারে দায় সারা গঠনের চেষ্টা করেছেন। শরীফ ভাই বলছেন বিএনপির ভুল ত্রুটি যদি থেকে থাকে, বিএনপি কোনো ভুল করিনি। কেন করিনি? একটা রাজনৈতিক দলের ভুল থাকতে পারে না? ওই সময় ওই পরিপ্রেক্ষিতে ভুল করেনি বিএনপি। দেখেন, আমাদের সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকার ছিল না, রাইট? আওয়ামী লীগ মাগুনা নির্বাচনে কিছু অনিয়ম হয়েছে, একটা উপনির্বাচনে, আমি একেবারে অস্বীকার করবো না যে কিছু অনিয়ম হয়েছে। সেই অনিয়মগুলি সংশোধন করার জন্য আরও শক্তিশালী করা যেত নির্বাচন কমিশন বা অন্যান্যভাবে। আওয়ামী লীগ আস্থা রাখতে চাইল না বিএনপি, ওকে, তারা দাবি করলো তত্ত্বাবধায়ক সরকারই লাগবে। আমরা কিন্তু আওয়ামী লীগের এই দাবির প্রতি শ্রদ্ধা রেখে, অথবা আমাদের কাছে মনে হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলে জনগণের অবাধে ভোট দেওয়ার সুযোগটা নিশ্চিত হয়, সেই বিবেচনা করেই তো আমরা আপনার সংবিধানের সংশোধনটা করলাম, 13 সেটা একদম এট দ্য 11th আওয়ার। কেন 176 দিন আওয়ামী লীগকে হরতাল করতে হলো কেন? আমি আপনাকে বললে আপনি বুঝবেন কতটা হচ্ছে সংবিধান এটা ছিল না। আওয়ামী লীগ মাঝামাঝি জায়গায় যে সংসদ থেকে পদত্যাগ করে চলে গেল তারা, অর্থাৎ পরবর্তীতে তো একটা নির্বাচন করা ছাড়া অ্যামেন্ডমেন্ট করা যাচ্ছিল না। আচ্ছা, এখন ধরেন আপনি চেয়েছেন বিদায় কালকেই তত্ত্বাবধায়ক সরকার হয়ে যাবে, সেটা তো হতে পারে না। সেটা নিয়ে আমরা জনমত দেখেছি, বিশেষ জনের মন্তব্য শুনেছি, নাগরিক সমাজের মতামত দেখলাম যে না, তত্ত্বাবধায়ক সরকারের দিকে সবার মতামত রয়েছে, আমরা মেনেছি। এটা রাজনৈতিক দলের চেয়ে চেয়ে উদারতার কি হতে পারে? আচ্ছা দেখেন, আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করলাম, আওয়ামী লীগের পরবর্তী ক্ষমতায় আসলো। আপনি মনে রাখবেন তখনও আমরা 119 সিট পেয়েছিলাম বিরোধী দল হিসেবে 96-এ, অর্থাৎ বিএনপি এই রকমের হচ্ছে জনবান্ধব রাজনৈতিক দল। এরপরে আসেন, আপনি বললেন এই 2008 শরীফ ভাই বলতে চাইলো বা অপদিও বলতে চাইলো যে বিচারপতিদের বয়স বাড়ানোর একটা দাবি ছিল। বিচারপতিদের বয়স 2 বছর বাড়ানো হলো, কাদের পক্ষ থেকে সেই দাবিটা? বিচারপতিদের থেকে দীর্ঘদিন দাবি ছিল। সবাই জানে যে বিচারপতিরা দীর্ঘদিন বলছিলেন যে তাদের মানে ইসের মেয়াদ বাড়ানো হোক, হ্যাঁ, দায়িত্বের মেয়াদ বা চাকরির মেয়াদ বাড়ানো হোক, যেভাবেই বলেন না কেন, দাবি ছিল। দাবির পরে বাড়ানো হয়েছিল। আমি বলছি না সেটা খুব সমীচীন হয়েছিল, যেহেতু আওয়ামী লীগের আস্থার সংকট ছিল, তারা KM হাসানকে মানলেন না। এবং আওয়ামী লীগের তখনকার জেনারেল সেক্রেটারি বলেছিল KM হাসান একজন স্বনামধন্য বিচারপতি, কিন্তু আমরা তাকে মানব না, যেহেতু বিচার বাড়িয়েছে, বয়স বাড়ানো হয়েছে। সন্দেহের কারণে সেটা আমরা দেখেন KM হাসান নিলেন না। আমরা তো KM হাসানের কাছে জোর করে দেয়নি। সেকেন্ড অপশন নিতে চাইলেন না, থার্ড অপশন নিতে চাইলেন না, ইয়াজউদ্দিন সাহেব নিলেন রাষ্ট্রপতি, তিনি কিন্তু সংবিধান মেনেই নিয়েছেন।
এবং তিনি 22শে জানুয়ারি নির্বাচন করতে চাইলেন, আওয়ামী লীগও অংশগ্রহণ করতে চেয়েছিল। 3রা জানুয়ারি সবাই উড্ড করে চলে আসলেন যখন দেখলেন ভরাডুবি নিশ্চিত। তারপরও আমি বলবো যে ওই তত্ত্বাবধায়ক সরকারকেও যদি ম্যানিপুলেট করার সুযোগ থেকে থাকে, আপনারা ক্ষমতা এসে আরও সংশোধন করতেন, আরও জবাবদিহিমূলক করতেন, আরও নিরপেক্ষ করার একটা ব্যবস্থা করতেন, তা কিন্তু করেন নাই। সংকটটা কোথায়? বিএনপির ভুল কখনো বিএনপি ভুল করেনি। সংকটটা হলো আপনারা যখন পঞ্চদশ সংশোধনী করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন, তারপরে আসলো নির্বাচন কমিশনের সক্ষমতা, তারপরে আসলো নির্বাচনকালীন সরকারটা কি হবে। আমাদের তো ভালোই চলছিল, ক্ষমতার পরিবর্তন হচ্ছিল, নির্বাচন হচ্ছিল, মানুষ অবাধে ভোট দিচ্ছিল, স্বতঃস্ফূর্ত ভোট ভাবে মানুষ ভোট কেন্দ্রে যাচ্ছিল। আমরা যদি ধরেন আরও 3-4টি টার্ম এইভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনটা করতে পারতাম, তাহলে আমাদের গণতন্ত্রটা একটা প্র্যাকটিসের জায়গায় যেত। কিন্তু আদালতের রায়কে কিভাবে ওনারা উপেক্ষা করবেন? 2 টার্মে ছিল, এবং আদালত যে কথাটা বলেছে সে কথা তো তাহলে কি মানে জনগণের প্রতিনিধিত্ব করতে হবে প্রত্যক্ষ ভোটে, এছাড়া কেউ ক্ষমতায় থাকতে পারবে না, এই তো কথা। তো তাই যদি হয় তাহলে 91-96 ওই নির্বাচন বাতিল হয়। তত্ত্বাবধায়ক সরকার যদি অবৈধ হয়ে যায় তো ওই নির্বাচন তো বাতিল হয়, 2001 তো বাতিল হয়, 2008 তো বাতিল হয়, তাহলে আপনারাও বাতিল হন, আমরাও বাতিল হই। সরকার তা তো করেনি তত্ত্বাবধায়ক সরকার, রায় তো তা ছিল না। তারপর আরেক ব্যাপার আছে, এখন যে সরকারটি আছে 2014 এবং 2018 সম্পূর্ণ অনির্বাচিত সরকার, তারা কিভাবে রাষ্ট্র ক্ষমতায় থাকে? তাহলে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে অ্যাপিলিয়েট বিভাগ যে রায় দিয়েছিল সেই রায়ের ম্যারিটেই তো আওয়ামী লীগ ক্ষমতা থাকতে পারে না, এখন এটা অবৈধ সরকার। আপনাকে দেখতে হবে যে জনস্বার্থটা কোথায়। 4 এবং 3 ভোটে তত্ত্বাবধায়ক সরকারের ওই রায় হয়েছিল, আপনার মনে আছে? 4 জন বিচারপতি পক্ষে ছিলেন, 3 জনের বিরোধিতা করেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার থাকুক। আপনি 2 টার্ম রাখতেন, রাখলেন না তো। অর্থাৎ আপনি যখন ক্ষমতায় যাবেন তখন তত্ত্বাবধায়ক সরকার হলে ভালো হয়, তাহলে রাইট। আর আপনার ক্ষমতায় যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল হলে ভালো হয়, তখন আপনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করবেন। এই যে জনবিচ্ছিন্ন রাজনীতি এবং দেউলিয়তের রাজনীতি আওয়ামী লীগ সবসময় করেছে। ওই যে দিদি বললেন পাকিস্তান প্রেদত্তা, কারা? পাকিস্তানের প্রেদত্তা সরকার তো বর্তমানে আপনারা। পাকিস্তান কি করেছিল? গণতন্ত্র হত্যা করেছিল। পাকিস্তান কি করেছিল? মানুষের ভোটাধিকার হরণ করেছিল। পাকিস্তান সরকার কি করতো? মানুষের রাজনৈতিক অধিকার হরণ করে দমন পীড়ন নিশ্চিহ্ন করতেন ভিন্ন দলকে, তাই তো করছেন আপনারা এখন। পাকিস্তানে অকার্যকর পার্লামেন্ট ছিল, 70-এর নির্বাচন পর পার্লামেন্টের অধিবেশন স্থগিত করে দিয়েছিল, আপনারা তাই করেন এখন। সরকারি দল বিরোধী দল একই দল। অর্থাৎ পাকিস্তানের ভাবধারা রাষ্ট্র পরিচালনা করলে আপনারা করছেন, রাজনীতিও আপনারা করছেন। পাকিস্তানিরা করতো একদলীয় শাসন, একদলীয় রাজনীতি, স্বাধীনতা পর আপনারাই করেছিলেন, এখনও করছেন। অর্থাৎ আওয়ামী লীগ হচ্ছে দোষারোপের রাজনীতি এবং জন অধিকার হরণের রাজনীতি করছে। সমস্যাটা ওই জায়গায়। দুর্নীতিতে চ্যাম্পিয়ন আপনি বলেন তো, আপনি তো স্বনামধন্য সাংবাদিক। 2001 সালের 28 জুন প্রকাশ করা হয় বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আওয়ামী লীগ তখন ক্ষমতায়। এবং 2001 সালে যে ডাটা দেওয়া হয় সেটা 2000 সালের ডাটা। ওকে, 2002 সালে যে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় তখন ক্ষমতা আমরা এসেছি, বাট 2001 সালের ডাটা, তখন উন্ডা ক্ষমতায়। অর্থাৎ পরপর 2বার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আওয়ামী লীগের আমলে। উন্ডা কিন্তু মিথ্যাচার করে সেটা দায় দিতে চায় বিএনপির আমলে। জঙ্গিবাদ কাদের সময় হয়েছে? 1999 সালের উদীচীরতে কাদের সময় বোমা হামলা হয়েছে? আপনি নানিয়ার চর, রমনার বটমূল কাদের সময় হয়েছে? আবার এই যে ওই যে বললো যে জঙ্গিবাদের কথা বলে ঢালাও ভাবে বলে দিদিরা, আমি এক বাক্যে শেষ করব। এই যে ধন হলি আর্টিজান, প্রকাশক, মসজিদের পুরোহিত, মন্দিরের পুরোহিত, মসজিদের ইমাম, তারপরে যে ব্লগার, কাদের সময় হত্যা হয়েছে ঢালাওভাবে? দুর্নীতি, এই জঙ্গিবাদ শুরু হয়েছে আপনাদের আমলে, এবারও চলেছে আপনাদের আমলে। এগুলো প্রতিষ্ঠিত করেছেন আপনারা। আর সংকটের কথা বলছেন, সংকট সৃষ্টি করেছিলেন আপনারা রাজনীতিতে। সংবিধান সংশোধন না করলে এটা হতো না। আরেকটা কথা, আমি শরীফ ভাইয়ের কথা বলছি, পাগল এবং শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না। শেষ খুবই সস্তা বক্তব্য, প্রক্রিয়াটা নিরপেক্ষ হতে হবে। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনি শুনছিলেন আমরা পরিস্থিতি উত্তরণের বিষয় এবং কিভাবে আপনি একটি নির্বাচন কমিশন গঠন হয়ে যায় সেই বিষয়ে একটি ইঙ্গিত দেবার কথা বলেছেন, সেটিও যদি একটু আলোকপাত করেন। এই জায়গাটায় আমি অভিযোগ পাল্টা অভিযোগের দিকে যাচ্ছি না, সময় যেহেতু কম। তবে আমাদের এখানে রাজনীতিতে ভুল ত্রুটি করলে সেটি স্বীকার করে নেওয়াটাই হচ্ছে একটা মহত্বের লক্ষণ। এতে জনগণ খুশি হয়। এর ভেতর থেকে কোনো ব্যর্থতা নেই, এর ভেতরে কোনো পরাজয় নেই। একটা স্বাধীন নির্বাচন কমিশন আমাদের এখানে দরকার। তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যাতে ভোটাধিকারটি প্রয়োগ করতে পারি। আমরা নির্বাচনের এই ধরনের একটি পরিবেশ চাই যে পরিবেশে সমস্ত প্রার্থী, তিনি বড় দলের হন আর ছোট দলের হন, অপদি যেটি বললেন যে তারা কি নির্বাচন করবে, আমি মনে হয় যে
প্রত্যেকটা রাজনৈতিক দল, সেটি নিবন্ধিত দলের প্রতি আমাদের রেসপেক্টটা থাকা উচিত। তিনি এক ভোট পেলেও তার প্রতি সম্মানটা থাকা উচিত, কারণ এটাই হচ্ছে গণতন্ত্র, এটাই হচ্ছে গণতন্ত্রের সৌজন্যতা এবং এটাই হচ্ছে গণতন্ত্রের মূলনীতি। প্রত্যেকটা প্রার্থী যাতে স্বাভাবিকভাবে প্রচার চালাতে পারেন, মানুষ স্বাভাবিকভাবে ভোট দিতে পারেন। আমাদের একটা মাইন্ড সেট আপ আছে যে এখানে বিএনপি যদি পরাজিত না হয় তাহলে নির্বাচন ফেয়ার হয়নি, অথবা আওয়ামী লীগকে পরাজিত হয়ে প্রমাণ করতে হবে যে নির্বাচন ফেয়ার হয়েছে। আমার মনে হয় যে এই মাইন্ড সেট আপ থেকে আমাদেরকে বের হয়ে এসে মানুষ স্বাভাবিকভাবে তার ভোটাধিকারটি প্রয়োগ করতে পেরেছে কিনা এবং সেই ভোটাধিকারের যথাযথ রিফ্লেকশনটা হয়েছে কিনা ফলাফলে, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা সাম্প্রতিক সময় যেটি দেখছি, এই জায়গাগুলোর যথেষ্ট ব্যত্যয়। আপনি এর আগের যে একাদশ সংসদ নির্বাচনে আপনি যদি খেয়াল করেন যে সর্বকনিষ্ঠ যিনি প্রার্থী হয়েছিলেন তার লাইভে এসে কান্নাকাটির চিত্রটিকে আপনার মনে আছে? একজন নারী। এটি গণতন্ত্রের জন্য, প্রতিযোগিতামূলক নির্বাচনের জন্য মানানসই নয়। এর কারণটা কি? কারণটা হচ্ছে নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন তো এটি করতে চায়, তার তো একটা ক্রেডিট নিতে হবে। সে কতগুলো নিরপেক্ষ ভূমিকা রাখার আচরণ করে, নাটক করে, অভিনয় করে, কিন্তু যারা পাওয়ারে থাকেন সেই সময়ে সেই সরকার যদি তাদেরকে সহযোগিতা না করেন তাহলে নির্বাচন কমিশনের পক্ষে কোনোভাবেই এখানে একটা সবার জন্য সমান পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়। আমাদের এখানে একটা বেসিক সমস্যা কিন্তু রয়ে গেছে, যেটা গত নির্বাচনের আগে আমরা করেছিলাম। সংসদ, পরবর্তী সংসদ গঠিত হওয়ার আগ পর্যন্ত আমাদের এখানে সংসদ ভাঙবে না, যদিও তাহলে সাংবিধানিকভাবে আপনার সংসদের মেয়াদ কিন্তু 5 বছর থাকছে না, সেটি কিন্তু আরো প্রলম্বিত হচ্ছে এবং এটি হচ্ছে ফেয়ার ইলেকশনের জন্য একটা বড় প্রতিবন্ধকতা। প্রত্যেকটি জায়গায় 300টি আসনের এমপি আছেন, তারা ভোটের সময় যখন নির্বাচনটি হচ্ছে অন্য প্রার্থীরা একজন প্রার্থী হিসাবে যাচ্ছেন ভোট কেন্দ্রে, আর ওই আসনের, যেহেতু আপনি পার্লামেন্ট ভাঙেননি, ওই আসনের যিনি নমিনেশন পেয়েছেন তিনি যখন কেন্দ্রে যাচ্ছেন তিনি লোকাল এমপি হিসাবে যাচ্ছেন। ফলে যারা পাওয়ারে থাকেন, আমরা শুনি যে তারা নির্বাচন কমিশনকে সহযোগিতা করে। আপনার কি মনে আছে গাজীপুরের সিটি কর্পোরেশন নির্বাচনের পরে সেখানকার এসপি সাহেবের ভূমিকার কারণে তাকে নির্বাচন কমিশন বদলি করেছিলেন, মাত্র 2 দিনের মাথায় তাকে আবার সেই জায়গায় বহাল করা হয়েছিল। অর্থাৎ এই কাজটি কেন করা হয়েছিল? করা হয়েছিল এই কারণে যে ইলেকশনের সময়ের যে গভর্নমেন্টটি থাকে সে যখন নিরপেক্ষ আচরণ করে না এবং প্রশাসনের মধ্যে যে ডিসি সাহেব নিজেকে বিএনপির নেতা হিসাবে মনে করেন, যে ওসি সাহেব থানা আওয়ামী লীগের সভাপতির মতো আচরণ করেন, তাকে ওই জায়গায় বহাল রেখে একটা দলীয় সরকারের অধীনে কোনোভাবেই এখানে একটা ফেয়ার নির্বাচন করা সম্ভব নয়। যে ওসি সাহেব কোন একটা রাজনৈতিক দলের অনুষ্ঠানে গিয়ে দলীয় বক্তব্য দেন, স্লোগান দেন, তার কাছে আপনি নির্বাচনকালীন নিরপেক্ষ আচরণ প্রত্যাশা করবেন, এটি হচ্ছে আমরা কাঠের ঢেকির মতো। সুতরাং আপনার যদি মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হয়, সেই ভোটাধিকারের ভেতর থেকে আওয়ামী লীগ জিতলো না বিএনপি জিতলো, তার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মানুষ স্বাধীনভাবে তার ভোটাধিকারটি প্রয়োগ করতে পারছেন। মরা মানুষ এসে ভোট দিয়ে যাচ্ছেন না। আপনার যে মোট যে ভোটার তার থেকে বেশি ভোট পড়ছে না, রাতের বেলায় ভোট অনুষ্ঠিত হচ্ছে না, প্রার্থীরা স্বাধীনভাবে তাদের প্রচার করতে পারছেন, যেখানে সেখানে পেটানো হচ্ছে না, গণমাধ্যম পক্ষপাতমূলক প্রচার করছে না। এরকমের যদি একটি পরিবেশ নিশ্চিত করতে হয় তাহলে ইলেকশন কমিশনের পাশাপাশি নির্বাচনের বিপুল পরিমাণ অর্থের ব্যবহার, ধর্মের ব্যবহার, আঞ্চলিকতা এবং নির্বাচনকালীন সরকারটির রূপ কি হবে, তাদের আচরণটা কি হবে, তার কাঠামোটা কি হবে, এটি সব থেকে গুরুত্বপূর্ণ। ফেয়ার ইলেকশনের জন্য নির্বাচনকালীন সরকারের যদি নিরপেক্ষ ভূমিকা নিশ্চিত করা না যায় তাহলে আপনি বিদেশ থেকে নিনিয়ান বলেন আর অন্যদেরকে ডেকে নিয়ে এসে বলেন, সুজাতা সিংকে ডেকে এনে দায়িত্ব দেন, কোনোভাবেই ফেয়ার ইলেকশন এখানে সম্ভব না। অসংখ্য ধন্যবাদ। আমি শুনে আসি অধ্যাপক ফকির। হ্যাঁ, শরীফ ভাই যেটা বলছেন, আমি কিন্তু এই কথা বলি নাই যে কে কত ভোট পেল। আমি বলেছি একটি নির্বাচনী মাঠে শরীফ ভাই যে পার্টি করে সে পার্টির প্রার্থী কিন্তু আপনি কি বলবো, আমি একটা ইউনিয়ন বলেন, উপজেলা পার্লামেন্ট মেম্বার নির্বাচনে বলেন কতজন আছে সেটা আপনারা সবাই জানে। আমি সে প্রসঙ্গটা বলেছি যে দল অনেক আছে, তো একটা নির্বাচনী মাঠে
কজন প্রার্থী হতে পারে বা থাকতে পারে, না থাকলে কি করা যাবে, আওয়ামী লীগের প্রার্থী থাকলে সে জিতবে, সেটা নিয়ে সাংবিধানিকভাবে কথা বলার তো কোনো রাইট নাই। আচ্ছা, আর আওয়ামী লীগের যে বিষয়টি শরীফ ভাই বলতে চেষ্টা করলেন যে নির্বাচন ব্যবস্থাটাকে ফেয়ার করবার জন্য বা আওয়ামী লীগ কী করতে পারে, কিছু কিছু কথা বললো। জি, আমি একদম ধরেই বলি। উনি বলেছেন যে ভোটারের সংখ্যার চেয়ে যে যখন দেখা যায় ভোটের সংখ্যা বেশি হয়ে যায়, সেই বিষয়গুলো কিভাবে আমরা পরিবর্তন করতে পারি, কিংবা ভোটার কোনো জায়গায় এতই কম যে যিনি বিজয়ী হয়েছেন তারই জামানত বাজেয়াপ্ত হয়ে যাচ্ছে। আমি এককভাবে যেটা আনসার দিতে চাই বা বলতে চাই সেটা হলো বিএনপি এই ব্যবস্থাটাকে মানে যতটুকু হেরফের হয়েছে বিএনপি এর জন্য সম্পূর্ণরূপে দায়ী। নির্বাচনে তারা না এসে যেন নির্বাচন ব্যবস্থাটাকে বিতর্কিত করা যায় সেই প্রক্রিয়ার সঙ্গে তারা সম্পৃক্ত। এটা বিশ্বাস না হলে আপনি দেখেন এই যে গত নির্বাচনটা হলো, সেই নির্বাচনে কিন্তু বিএনপি নির্বাচন করতে যায় নাই, তারা মাঠে প্রার্থী রেখেছে, মনোনয়ন বাণিজ্য করেছে, কিন্তু নির্বাচনের জন্য একজন প্রার্থীকে প্রস্তুত করে নাই। তারা চেয়েছিল নির্বাচনী মাঠে ভোট সেন্টারে তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে বিশ্ববাসীকে দেখাবে যে নির্বাচনটি ফেয়ার হচ্ছে না, সেই সুযোগটি পায়নি। এখন আইন শৃঙ্খলা বাহিনী যখন সেটি প্রতিহত করছে বা মনিটরিং করছে, গোয়েন্দা সংস্থাগুলো যখন দেখছে যে তারা এই পথে অগ্রসর হচ্ছে, সেটা নিয়ে যখন তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিংবা এই ব্যাপার থেকে বিএনপি যেন করতে না পারে সেই ব্যবস্থাটাকে তারা তৈরি করেছে। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী কিংবা ওই প্রশাসনের ডিসি, ইউনো এদের প্রতি বিএনপি সহ তাদের সমমনা যারা আছে তারা ক্ষিপ্ত। এটা হলে তো হবে না। মোট কথা নির্বাচনের মধ্য দিয়ে তারা বিএনপি ক্ষমতায় যেতে পারবে না, এটা বিএনপি সবাই মানে একদম আপ টু বটম জেনে গেছে। যে কারণে লন্ডনে বসে যে নেতা চলে গেছে লন্ডনে, এটা তো আওয়ামী লীগের কারণে যায় নাই। কেন গেছে? মুসলেকা দিয়ে চলে গেছে যে আমি আর রাজনীতি করব না, বুঝে গেছে যে এই মাঠে বিএনপি আর কোনো দিন ভোট পাবে না, লন্ডনে বসে আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির হাইকমান্ডের কোনো নেতৃত্ব এই নির্বাচন নিয়ে তাদের ভাবনা নাই। সরকার যেন নির্বাচন করতে না পারে, নির্বাচন কমিশনকে বিতর্কিত করা, ব্যবস্থাটাকে নিয়ে কথা বলা, এইগুলো বলছে। তারা কি করবে? তারা নির্বাচনে আসবে, এখন বলছে যে আমাদের আওয়ামী লীগ নির্বাচনে যেতে দিচ্ছে না, মিটিং করতে দিচ্ছে না, এজেন্ট পাওয়া যাচ্ছে না, ভোট দিতে যাচ্ছে না। এই যে আবার জনগণের কথা বলা হলো যে পাওয়ার থাকলে পরে কি বলা হলো যে মানে রানিং এমপি থাকলে পরে সেখানে ভোটে সমস্যা হয়, ওসি থাকলে পরে সেখানে জনগণ তারা ভোট দিতে ভয় পায়। বাংলাদেশের জনগণ যারা রক্ত দিয়ে দেশটা স্বাধীন করলো, তারা কি একজন ওসি পাওয়ার পার্টিতে আছে বলে তার ভয়ে তার রায়টাকে সে দেবে না, সে ভয় পাবে? বাংলাদেশের জনগণকে এত তুচ্ছতাচ্ছিল্য করবার কোনো অবকাশ নাই। তারা কিন্তু নির্বাচনে কাকে ভোট দিতে হবে সে কারো ভয়ে ভীত না হয়ে তারা ঠিকই দেয়। কারণ বিএনপিকে ভোট দিতে চাচ্ছে না জনগণ, কেন দেবে সেটারও হিসাব বিএনপি জনগণকে দিচ্ছে না। তাহলে মানে বসে বসে যদি এই হিসাব করা হয় যে আওয়ামী লীগ যাবে, বিএনপির যেমন আগে একটা স্বপ্ন ছিল, কি স্বপ্ন ছিল? বা একবার বিএনপি যাবে, একবার আওয়ামী লীগ যাবে। কাজেই 2009 বিএনপি আওয়ামী লীগ আছে, 2014-তে বিএনপি ক্ষমতা যাবে। কিন্তু আওয়ামী লীগ বিরোধী দলে যখন থেকেছে তখন কি করেছে? আওয়ামী লীগ 96-এ ক্ষমতায় যখন ছিল তখন কি করেছে, আর বিএনপি কি করেছে, সেই হিসেবগুলো তো নিতে হবে। আর আরও কিছু কথা ভুল ব্যাখ্যা আমি শেষ করছি, যেটা রবিউল ভাই বললেন যে কি বলে জঙ্গিবাদ আওয়ামী লীগ করেছে। এটা আপনাকে মনে করিয়ে দিতে চাই, বোমা হামলা বা যত বোমা হামলা এর জনক, এই জঙ্গিবাদের জনক হচ্ছেন জেনারেল জিয়াউর রহমান। কেন? আমরা সেই আলোচনা যেতে যাচ্ছি না, আলোচনাটা আমরা ভোটাধিকার এবং নির্বাচন কমিশনের মধ্যে থাকি। অসংখ্য ধন্যবাদ নাগরিকত্ব দেওয়া অধ্যাপক অপুল, আমি অত্যন্ত দুঃখিত আমি এই বিষয়টিতে এখন যেতে চাচ্ছি। সংবিধানে ধর্মভিত্তিক দলগুলোকে ধর্মের অপব্যবহার করে রাজনীতি করবার সুযোগ জেনারেল জিয়াউর রহমান দিয়েছিলেন, যার ফলে বাংলাদেশ সাম্প্রদায়িক একটি রাষ্ট্রে পরিণত করবার যে ফর্মুলা, সেটা থেকে জঙ্গিবাদের সৃষ্টি অসংখ্য ধন্যবাদ হয়েছে। আওয়ামী লীগ সরকার সেটি কিন্তু দমন করেছে। থামাতেই হচ্ছে। জি, শেখ রবিউল আলম।
আমরা ওই শেষ যেই প্রসঙ্গটি বলেছে সেটি আলোচনা না করে আপনি যদি সার্বিকভাবে উত্তরণের পথটি না, বলেন। আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন। দিদি যা বলেছে ওটার উত্তর না, দেওয়ার আমি এই মানসিকতা উত্তরণে আমার নেই, এখন আমার যে রুচিও নেই। জি জি হ্যাঁ, যেই বলেন। উদ্ভূত পরিস্থিতি সেটি থেকে উত্তরণে যদি আপনাদের ভাষায় বলেই থাকি বা আমরাও কাঙ্ক্ষিতভাবে দেখেছি যেই মাত্রা আসলে থাকবার কথা সেটি নিঃসন্দেহে উদ্বেগের বিষয়। সেই জায়গায় আপনাদের দায় কতটুকু রয়েছে বা আপনাদের পক্ষ থেকে ভূমিকা কি থাকবে? দেখেন, আমরা তো একটা ক্রেডিবল নির্বাচনে যাচ্ছি। আপনি দেখবেন যে আমরা প্রথম থেকে গত 14 বছর ধরে এই যে বললাম সংকট আওয়ামী লীগটা তৈরি না করলে তো সবই ঠিক ছিল। পঞ্চদশ না, সংশোধনী না আপনারা করে তো চাচ্ছেন, কিন্তু দাবি পূরণের জন্য আপনাদের কাছে না, কি দাবি প্রক্রিয়া পূরণের রয়েছে? এখন আপনি একটা দল নির্বাচন ছাড়া রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে শুধুমাত্র তফসিল ঘোষণা করে ক্ষমতায় আছে, জনরায় উপেক্ষা করে, অথবা ধরেন জনগণের ভোট দেওয়ার সুযোগ রহিত করে। এখন এটা তো একটা হয় আপনি স্বৈরতান্ত্রিক বললেন, স্বৈরতান্ত্রিকও বলা যাচ্ছে না, এখন ফ্যাসিস্ট সরকারই বলতে পারেন। এখন তার বিরুদ্ধে ব্যবস্থা কি? মানে আওয়ামী লীগ যদি বিবেকের তাড়নায় এই গণ আন্দোলন। তত্ত্বাবধায়ক সরকার বা আন্দোলন সেটি করেন না না, হয় এখন ধরেন আপনাদের নাই। কথায়, তাহলে কি আর নেতাকর্মীও এই নাই। অবস্থা এভাবেই চলতে থাকবে বা সেটি আপনারা কিভাবে মোকাবেলা না, করবেন? আমরা তো ধরেন জনগণের এই ভোটাধিকার প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে গণতন্ত্র উত্তরণের জন্য সংগ্রাম করছি, সর্বোচ্চ স্যাক্রিফাইস করছি। কি answer আমাদের দিচ্ছেন? শীর্ষ নেতারা মিথ্যাভিত্তিক 52 মামলায় কিন্তু কারারুদ্ধ থাকছেন, এবং আপনাদের ধরেন 1,02,000 মামলা আমাদের মধ্যে, 35 লাখ লোক আসামি। নেতাকর্মীও নাই আমার মধ্যে মাঠে। আমার বিরুদ্ধে 173টি মামলা, আমি 7 বার কারারুদ্ধ হয়েছে। কিসের জন্য? 131 দিন আমি রিমান্ডে খেটেছি আপনাদের ভোটাধিকার প্রতিষ্ঠিত করবার জন্য, বিএনপির 500 আওয়ামী লীগের এই নেতাকর্মী দখলমুক্ত আছে। করবার জন্য, যে রাষ্ট্রটা আওয়ামী লীগ দখল করেছে তার জন্য, অন্য কোনো কারণ নেই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে সময় বেশি হয়ে গেল, এখনো সরকার হটাতে পারলেন না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের পতন হয়েছে, আমি একেবারে মানে জেনে বুঝে বলছি। রিসার্চটা এটা একটা কে পরিত্যক্ত করলো? রাজনৈতিক দল, এটা একটা ক্ষমতা দখলকারী রাজনৈতিক দল। রিসার্চটা গণমানুষের কে করলো? রাজনৈতিক দল কখনো ক্ষমতা দখল করে না, ফ্যাসিস্টরাই করে, তাই আওয়ামী লীগ। এটা একটা মানে যেটাকে বলে একটা দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে। কারণ নির্বাচন উপেক্ষা করে যখন একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে ক্ষমতায় থাকতে হয়, আপনাকে মনে রাখতে হবে এটা বিলুপ্তির পথে এই যে আচ্ছা। সংগঠন। এখন দৃশ্যমান পতন মানে ক্ষমতার বাইরে নেওয়ার ক্ষেত্রে যদি বলেন, জনগণের অধিকার হরণ করে কোনো শক্তি ক্ষমতা থাকতে পারেনি। আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে যেতেই হবে, জনগণ- যদি তারা বুঝে সুমতি হয়ে সঠিক পথে ফিরে আসে ভালো, আর যদি সেটা তাদের অনুধাবন না হয়, সুমতি না হয়, জনগণ তার ভোটাধিকার প্রতিষ্ঠিত করবার জন্য, রাষ্ট্রে তার মালিকানা প্রতিষ্ঠিত করবার জন্য সব ঝুঁকি নেবে, এবং আমরা দল হিসেবে নেতৃত্ব দেব, এবং আমরা যারা বিএনপির নেতা আছি তারাও নেতৃত্ব দেব। কারণ এটা হলো রাষ্ট্রে আমার মালিকানা, রাষ্ট্র জনগণের মালিকানা, রাষ্ট্র জনগণের সাংবিধানিক অধিকার, তার রাজনৈতিক অধিকার, জনগণ বলেছে ফান্ডামেন্টাল রাইট, এটা দখল করে থাকতে দেওয়া হবে না। আপনি আমার কথাটা বুঝতে পারছেন? এটা সম্ভব নাই, স্বপ্ন দেখছেন। কখনোই সম্ভব না। আমি আপনাকে আজকে এই অপদি দাদা এখানে থেকে বলে গেলাম, কিন্তু ওনাদের পক্ষ থেকে সেটি দিবা স্বপ্ন বলা হচ্ছে। দিবা স্বপ্ন। স্বৈরশাসক তাই ভাবে। জনগণ কি বলছে? পৃথিবীতে যত বড় স্বৈরশাসক হয়েছে, জনগণের ক্ষমতা যারা দখল সামরিক করেছে তারা শাসক তাই আর ভাবে। স্বৈর শাসকের শব্দগুলো তো জিয়াউর আপনি বুঝতে রহমানের পেরেছেন? এরশাদ এই সাহেবের যে থেকে আসছে। আওয়ামী লীগ তো তাদের দীর্ঘদিনের বিরুদ্ধে রাজনৈতিক ঝুঁকিতে যাচ্ছে এজ এ পলিটিক্যাল পার্টি। এদেশ 1000 বছর থাকবে, এদেশে আওয়ামী লীগ বিএনপি থাকবে। 2-3 টার্ম ক্ষমতায় বেশি থাকতে গিয়ে রাজাকার ছেড়েছে। যেভাবে জনবিরোধী একটা সংগঠন আওয়ামী লীগ হয়েছে, এই অপুদিরা একদিন এই আওয়ামী লীগের নীতি নির্ধারক যারা আছে, অথবা আওয়ামী লীগের যারা দায়িত্বশীল প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন, তাদেরকে দায় দিবেন, অপুদিরা দায় দেবেন যে আওয়ামী লীগকে ধ্বংস বিএনপি করেছে। কিভাবে থাকবে? জামাত সেদিন বেশি শিবির দূরে না। ছেড়েছে। বিএনপির নেতারা তো বলছে Knocking জামাত at শিবির the ছাড়ার door। জন্য। জনগণ ফুঁসে উঠেছে। হ্যাঁ, জনগণের কিছু তিক্ত বিরক্তও আছে। কি কারণ বললো? কি, জনগণ দেখে যখন আওয়ামী লীগ স্বৈরশাসক হয়ে গেছে, হুম, তখন এটা কিন্তু কষ্টের, দুঃখের, বেদনার এবং পরিতাপের। আচ্ছা। সেজন্য হয়তো জনগণ কিছুটা সময় নিয়েছে। কিন্তু ক্রমাগতভাবে যেভাবে আওয়ামী লীগ জন অধিকার হরণ করেছে, ভোটাধিকার হরণ করেছে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় আছে, অপশাসন দুঃশাসন করছে, নিজের দেশে আজকে বাংলাদেশের 16 কোটি মানুষকে পরাধীন করেছে, তার পরিণাম ভালো হয় না, ভালো হবে না। এবং জনগণ তার অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য গণতান্ত্রিক আন্দোলন করবে, এবং আমরা নেতৃত্ব দিব, এবং নেতা এদেশে নেতা কোথায়? অচিরেই জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। নেতা কোথায়? এবং দুঃখজনক হলো বলছে আপনাদের আওয়ামী লীগ নেতা কোথায়? রাজনৈতিক দলে আস্থা করে পড়ে থাকবে। আরে নেতা কই রবিউল আপনাদের ভাই? নেতা কোথায় সে কথা বলছেন? এদেশে কি আমাদের গণমানুষের নেতা বেগম খালেদা জিয়া, জননেতা তারেক রহমান। ও। নেতা তো আপনাদের সংকট, আপনারা তারেক ক্ষমতা দখল রহমান তো করেছেন। চলেই গেছে, আর আমি বেগম আপনাকে খালেদা বলি, জিয়া আর করবেন না। শোনেন, যে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট মামলায় রাজনৈতিক প্রতিহিংসা দেখিয়েছেন, উনি তো বলেন না, উনি তো আপনারা তো
মাননীয় জনগণকে ভয় প্রধানমন্ত্রীর পেয়ে অনুগ্রহ কেন্দ্রীয় নিয়ে নির্বাচন না করে উনি আছেন, উনি তো ক্ষমতাটা এই কথা দখল বলছেন করেছে। না, আপনারা কেন বলছেন? আপনার নেত্রী ক্ষমতা দখল করেছে, আপনার দল ক্ষমতা দখল করেছে। বেগম খালেদা জিয়া তো কৃতজ্ঞ নেতৃত্ব সংকট জননেত্রী শেখ আপনাদের, হাসিনার প্রতি, যেহেতু জনগণের আস্থার সংকট উনি একদম আপনাদের, আমাদের না। আমাদের দণ্ডপ্রাপ্ত নেতা আসামি, গণমানুষের তারপরও নেতা, ওনাকে আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। দণ্ডপ্রাপ্ত আসামি Sacrifice তাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আপনারা তিনজনকে মানুষের অনুষ্ঠানে অধিকার অংশ হরণ নেওয়ার করে জন্য। ক্ষমতায় আছেন, নেতৃত্ব সংকট আমাদের আপনাদের শেষ করতে হচ্ছে। বেগম আপনাদের খালেদা জিয়া সংকট। বলছেন না, আপনি অসংখ্য বলছেন। এবং ধন্যবাদ। আমি আপনাকে বলি, ঠিক না, আপনাদের নেতৃত্ব এখন নেতা পরিত্যক্ত নাই, মানুষের কাছে। আমি প্রিয় নিশ্চিত দর্শক, এই ছিল আপনিও আজকের নিটল খুঁজছেন টাটা কিভাবে এটিএন BNP সংলাপ। ছাড়া যায়। রাজনৈতিক এই বিতর্ক হয়তো চলবে, কিন্তু আমাদের যে আজকের আলোচ্য বিষয় ছিল ভোটাধিকার এবং নির্বাচন কমিশন, সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা যে প্রত্যাশা করি সেই প্রত্যাশার কতটা কাছাকাছি পৌঁছে যায়, সব রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার মাধ্যমেই হয়তো সেটি সম্ভব হবে। সমঝোতার মাধ্যমে সেই পথ কত দূরে আমরা হয়তো সময় বলে দিবে সেই বিষয়টি, আমরা সেটি প্রত্যাশা করেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।